আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের আমি আলোর যে অধ্যায় আছে সেটার বাকি অংশগুলো আলোচনা করব। আলোর প্রতিসরণের কিছু বাস্তব উদাহরণ তোমাদের বইতে 111 নম্বর পৃষ্ঠায় পার্ট 4 এবং পার্ট 5 আমরা এখানে যে চিত্রগুলো দেওয়া আছে, যেমন প্রথম চিত্র, তোমরা একটু বইটা খুলে একটু লক্ষ্য করো। প্রথম চিত্র হচ্ছে একটি লাঠিকে, মানে একটি কলম বা একটি পেন্সিলকে যদি পানি ভর্তি একটি গ্লাসের মধ্যে ডুবানো হয় তাহলে বাঁকা দেখা যায় কেন? এটি আলো প্রতিসরণের কারণে, সেটা আমরা দেখাবো। তবে এখানে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটা স্পষ্ট না। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে চিত্রটা হচ্ছে একটি পয়সাকে যখন আমরা পাত্রের নিচে ফেলবো তখন উপর থেকে দেখলে পয়সাটাকে কিছুটা উপরে দেখা যায় কেন? ব্যাখ্যা করো। এখানেও ক্লিয়ারভাবে চিত্রটা উল্লেখ নেই, এখানে আমি ক্লিয়ারভাবে চিত্রটা উল্লেখ করে দিব। আর একটা কোশ্চেন হচ্ছে মাছের ক্ষেত্রে আমরা যখন সরকি দিয়ে বা আমরা যখন কোনো একটা এই আমরা যেটাকে বলা হয় রাকসা বা যেটাকে বলা হয় সরকি, এটা দিয়ে যখন মাছ আঘাত করি তখন মাছ যেখানে দেখি মূলত তার থেকে কিছুটা নিচে, তাহলে নিচ থেকে মাছটা কিছুটা উপরে দেখা যায় কেন? ব্যাখ্যা করো। আর লাস্টে 4 নাম্বার আছে যে যখন আমরা পুকুরের ঘাটে নামি তখন ঘাটটা কিছুটা উপরে দেখা যায় কেন? ব্যাখ্যা করো। তো এগুলো আসলে সঠিক চিত্রগুলো আমি আজকে দেখাচ্ছি, সঠিকভাবেই তোমাদেরকে আঁকতে হবে। তো প্রথমে আসি যে একটি পানি ভর্তি গ্লাসে একটি পেন্সিল তীর্যকভাবে প্রবেশ করালে তখন সেটি বাঁকা দেখা যায় কেন? সেটা ব্যাখ্যা। দেখো, প্রথম আমরা কল্পনা করি এইটা একটি বা পাত্র বা এটা একটি গ্লাস। এর হচ্ছে তরল পানি, ঠিক আছে? এখন লক্ষ্য করো, এলো, তারপর আমি ব্যাখ্যা করে বলবো, তোমরা ব্যাখ্যাটা পরে তুলে নিতে হবে। এই হচ্ছে পেন্সিল, ঠিক আছে? এই হচ্ছে পেন্সিলের নিচের অংশ। এখন এই পেন্সিলটাকে কেন বাঁকা দেখা যাবে? দেখো, এখানে হচ্ছে ধরো আমার চোখ, আমি উপর থেকে দেখতেছি, তখন এটি হচ্ছে কোন মাধ্যম? যেহেতু পানি, এটি হচ্ছে ঘন মাধ্যম পানি, আর এটি হচ্ছে বায়ু, তার মানে হালকা মাধ্যম, বায়ু। লক্ষ্য করো ভালো করে। এখন এখান থেকে যখন আলোটা যাবে তখন কোন মাধ্যম থেকে যাচ্ছে? ঘন মাধ্যম থেকে হালকা। আমরা এরকম একটা চিত্র এঁকেছিলাম যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটি সোজা না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে? এখন দেখো, এখন আলোটা, এটা হচ্ছে দুই মাধ্যমে বিভেদক, এটা হচ্ছে পানির উপরিতল, এটা দুই মাধ্যমে বিভেদক। এখন দেখো চিত্রটা কিভাবে আঁকতেছি। ধরো এই মাথা থেকে আলোটা যাচ্ছে, এই যখন এখানে আপতিত হবে, দেখো এই এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, তাহলে আলোটা কিন্তু সোজাভাবে যাচ্ছে। এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব, এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব। এখন আলোটা এভাবে যাওয়ার কথা ছিল, দেখো এখানে এভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো এটি হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে, এগুলো হচ্ছে পানি, এগুলো হচ্ছে পানি, ঠিক আছে? এখন এই যে লাঠির মাথা, এখানে ধরলাম এ, আর এ বিন্দু হচ্ছে অঙ্কিত অবিলম্ব, এটা দিলাম এন, এটা দিলাম ও, এন ডট, অঙ্কিত অবিলম্ব। আলো যখন এই পথে আপতিত হয় তখন দেখো ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন দেখো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তখন আলোটা কিছুটা হালকা বেঁকে যাবে। এই যে দেখো কিছুটা হালকা বেঁকে যাবে, এই যে কিছুটা বেঁকে গেল, তখন এটাকে পিছনের দিকে যখন দেখবে, ওই যে যে দেখতেছে, তখন মনে হবে যে আলোটা দেখো ঠিক এখান থেকে আসছে বলে মনে হবে। অর্থাৎ এই এ বিন্দুতে মাথাটাকে এখানে দেখা যাবে এ প্রাইম, তখন পয়সাটা, তখন এই লাঠিটা দেখো এরকম বাঁকা দেখা যাবে, এলো মাথা এই দেখো, এই তখন লাঠিটা এরকম বাঁকা দেখা যাবে। আবার লক্ষ্য করো চিত্রটা, কোন একটি, এটা পরীক্ষাটা হচ্ছে কোন একটি পানি ভর্তি গ্লাসে একটি পেন্সিলকে রাখলে পেন্সিলটা কেন বাঁকা দেখা যায়? তো তোমরা এভাবে দেখবে, ভালো করে খেয়াল করো। প্রথমে চিত্রটা আঁকলাম, এভাবে পেন্সিলটা আঁকবে,
মনে করি এ পেন্সিলটির অবস্থান, এই পথে আলো যখন যখন উপর থেকে দেখি পেন্সিলটাকে, তখন পেন্সিলের শীর্ষবিন্দু থেকে যখন আলোটা আসে তখন কার মধ্য দিয়ে যায়? গণমাধ্যমের মধ্য দিয়ে। তখন গণমাধ্যমের মধ্য দিয়ে গিয়ে যখন এখানে অর্থাৎ পানির উপরিতলে যখন মিলিত, তখন দুই মাধ্যমে বিভেদ তলে আলোটা গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। যখন উপর থেকে দেখি তখন আলোকটা এ প্রাইম থেকে আসছে বলে মনে হয়, তখন লাঠিটার মাথা এ তে দেখা না গিয়ে কোথায় দেখা যায়? এ প্রাইমে দেখা যায়। এই কারণে লাঠিটা কিছুটা বাঁকা দেখা যায়। ঠিক আছে, আবার বলি, মনে করি এ হচ্ছে লাঠিটার শীর্ষবিন্দু। এ থেকে আলোক রশ্মি যখন পানি মাধ্যমের মধ্য দিয়ে যায় অর্থাৎ ঘনমাধ্যমের মধ্য দিয়ে যায়, তখন আলো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে তখন আপতিত আলোক রশ্মিটি, আমরা জানি আলো যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আলোর প্রতিসরণ ঘটে। এখানে প্রতিসরণ ঘটে এই গণমাধ্যম পানি থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন এন ও এন ডট অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ দূরে সরে গিয়ে ও বিপথে চলে যায়। এখন উপর থেকে দেখলে রশ্মিটাকে কোথায় থেকে আসছে বলে মনে হয়? এই ডট থেকে আসছে বলে মনে হয়। তখন সুতরাং এর প্রতিবিম্ব হচ্ছে এই ডট। এই কারণে লাঠিটা এখানে না দেখা, এই লাঠিটার মাথা এখানে না দেখা গিয়ে এখানে দেখা যায়, এই কারণে লাঠিটাকে কিছুটা বাঁকা দেখা যায়। আমরা আরেকটা ব্যাখ্যা করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন পরেরটা, পয়সা রাখলে, কোনো পাত্রের মধ্যে পয়সা রাখলে পয়সাটা কিছুটা উপরে দেখা যায় কেন? লক্ষ্য করো, একই রকম প্রায়। এই হচ্ছে ধরো পাত্র, প্রথম পাত্র রাখবা, এই হচ্ছে পানির উপরিতল, এই হচ্ছে পয়সার অবস্থান, এই হলো পয়সা। এই পয়সাটা এখন একদম নিচে আছে, ঠিক আছে? এই হলো, এটা হলো পাত্রের তলা, ঠিক আছে? এখন পয়সাটা এখানে আছে, ঠিক আছে? এখন আমরা পয়সাটাকে কেন কিছুটা উপরে দেখবো? দেখো, আলো যখন, এটা হচ্ছে গণমাধ্যম, এটা হচ্ছে পানি। আলো যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যম এখান থেকে দেখবে আর কি, দেখলে এই হলো চোখ। এই যখন আলোটা যখন এই গণমাধ্যম থেকে যায় তখন দেখো এভাবে সোজা যায়, আর এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব। তখন এখানে খেয়াল করো, এই হলো আলোক রশ্মি, এই হলো এন ও এন ডট অঙ্কিত অবিলম্ব। দেখো অঙ্কিত অবিলম্ব, এই পথে আলো আর যায় না, এই পথে যাওয়ার কথা ছিল, আলোটা এই পথে না গিয়ে কিছুটা বেঁকে যায়, আলোটা এই পথে না গিয়ে হালকা বেঁকে যায়, এই হালকা বেঁকে দেখাবো। তখন যখন পিছন থেকে যখন দেখবি উপর থেকে, তখন মনে হয় যেন পয়সাটা এখানে আছে, ঠিক আছে? অথবা এখান থেকেও তুমি একটু একটু মাঝখানে নিয়ে আসি, এই হলো পাত্র। যখন তুমি এই একইভাবে এখান থেকেও দেখাইতে পারো, যখন এখান থেকে পয়সাটা যাবে, ঠিক আছে, তখন একটু ছোট করে দিই, পয়সাটাকে একটু ছোট করে দিই, এগুলো পয়সা, এখানে তো এই পয়সা, এই যখন এখান থেকে যাবে, দেখো এই পয়সাটা এখানে দেখা যাচ্ছে। একই রকম এইভাবে চলে যাওয়ার কথা, এভাবে না গিয়ে এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। এর পয়সা এ, আর এইখানের পয়সাটাকে দেখা যায়, এটা এ প্রাইম। তাহলে এখানে আমরা যে কোনো একটা সাইড দেখাইলে হবে, এটা বি দিই। এখন দেখো, লক্ষ্য করো, মনে করি এই হলো পাত্র, এই পাত্রের মধ্যে এগুলো হচ্ছে পানি, ঠিক আছে? মনে করি এই হচ্ছে পয়সাটির অবস্থান। এখন উপর থেকে যখন দেখবো, এটা হচ্ছে চোখ, ধরো কেউ উপর থেকে দেখতেছে বা আমি দেখতেছি উপর থেকে, এইটা হলো আমাদের চোখ, এই হলো চোখ। উপর থেকে যখন দেখবো তখন দেখো এই হচ্ছে পয়সাটির অবস্থান। তখন এই পয়সাটি কোন মাধ্যম? এটা ঘনমাধ্যম। ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায়, এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, এখানে একটা তীর চিহ্ন, আলোক রশ্মির তীর চিহ্ন দেখা দিতে হবে, অথবা এখানেও তীর চিহ্ন দেখা দিতে পারো, এখানে দেখা দিতে পারো। এখন দেখো পয়সাটির অবস্থান হচ্ছে এই অবস্থান। এখন আলোটা যখন এই মাধ্যম থেকে যায়, তার মানে ঘনমাধ্যম থেকে যায়, দেখো পরিবর্তন হয় নাই, কোনো
দিক পরিবর্তন হয় না। যখন এই দ্বিমাধ্যমে বিবর্তনে আসে, যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আলোক রশ্মিটা অবিপথে চলে যায়। এখন উপর থেকে দেখলে মনে হয় যেন আলোটা কোথায় থেকে আসছে মনে হয়, এই প্রাইম থেকে আসছে মনে হয়, তখন পয়সাটা এখানে না দেখা গিয়ে এখানে দেখা যায়। একইভাবে একই কথা, এখান থেকে আলোটা যখন এখানে যায়, তখন দেখো অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়, দূরে সরে গিয়ে তখন এখান থেকে আসছে বলে মনে হয়, অর্থাৎ উপর থেকে দেখলে নিচের পয়সাটি এখানে দেখা যায়। ঠিক আছে, ব্যাখ্যাটা এইভাবে দেখবে। মনে করি এই হচ্ছে পয়সাটির অবস্থান। এই থেকে আলোক রশ্মি যখন পানি মাধ্যমের মধ্য দিয়ে প্রবেশ করে, অর্থাৎ ঘন মাধ্যমের মধ্য দিয়ে যায়, তখন এন ও এন ডট অঙ্কিত অবিলম্ব থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। যখন উপর থেকে দেখা যায়, তখন পয়সাটি কোথায় থেকে আসছে মনে হয়, এই প্রাইম থেকে আসছে মনে হয়, তখন পয়সাটি এখানে দেখা না গিয়ে কোথায় দেখা যায়, এই প্রাইমে, এখানে পয়সাটা কিছুটা উপরে দেখা যায়। ঠিক পরের প্রশ্ন যেটা, যে মাসকে উপরে দেখা যায় কেন? ধরো একই রকম, এই জায়গা হচ্ছে মাস, এখন আমি এখানে পয়সার জায়গায় মাছ আঁকে দিলাম, এই ধরো এই জায়গা হচ্ছে মাছ, এখন এই মাছকে একই রকম পয়সার মতো, তাহলে এই মাছকে তখন এখানে দেখা যাবে, মাছকে এখানে দেখা যাবে। ঠিক আছে, তখন যখন কেউ সরকি দিয়ে যখন মাছ আঘাত করবে, তখন যেখানে সে দেখে সবসময় তার থেকে কিছুটা নিচে আঘাত করতে হয়, না হলে মাছ লক্ষ্যভ্রষ্ট মানে তার লক্ষ্য অনুসারে মাছকে আঘাত করলে আঘাত হবে না, অর্থাৎ মাছ ধরা যাবে না। অর্থাৎ মাছ যেখানে আছে সেখানে দেখা যায় না, উপর থেকে দেখলে মনে হয় যেন মাছের সঠিক অবস্থা মনে হয় এখানে, আসলে মাছের সঠিক অবস্থান এখানে। তাহলে অনেক সময় পরীক্ষা আসে যে রহমান সাহেব সরকি দিয়ে মাছ ধরতে গেলে বারবার উনি সরকি দিয়ে আঘাত করলেন, কিন্তু মাছ লক্ষ্যভ্রষ্ট হয়, তার কারণ ব্যাখ্যা করো। তখন তোমাকে এইভাবে লিখতে হবে। মনে করি এই হচ্ছে মাছের অবস্থান, এ থেকে আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে যখন পানি মাধ্যমের মধ্য দিয়ে যখন হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, তখন উপর থেকে দেখলে মনে হয় যেন মাছটি কোথা থেকে আসছে বলে মনে হয়, তখন মনে হয় যেন এই প্রাইম থেকে আসছে বলে মনে হয়। এই কারণে মাছটির সঠিক অবস্থান এতে, কিন্তু দেখা যায় কোথায়, এই প্রাইমে। এই কারণে রহমান সাহেব যখন সরকি দিয়ে আঘাত করে, তখন বারবার দেখা যায় যে মাছের লক্ষ্যভ্রষ্ট হয়। এবার পরীক্ষা আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যখন ঘাটে নামি, পুকুরের ঘাটে, তখন ঘাটটা যে অবস্থানে আছে সেখানে আসলে মূলত থাকে না, কিছুটা উপর থেকে দেখলে মনে হয় কিছুটা উপরে উঠে যায়। অনেক সময় এইভাবে আমরা দেখি নামতে গেলে অনেক সময় আমরা ঘাটে অনেক সময় আমরা পড়ে যাই। আবার দেখা যায় যে অনেক সময় তোমাদের বলতে দেওয়া আছে সেন্ট মার্টিন দ্বীপে একটা দ্বীপ, সেন্ট মার্টিনে গেলে একটা দ্বীপ আছে ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে পানিগুলো অনেক স্বচ্ছ। তো উপর থেকে যখন দেখা যায়, তখন দেখা যায় যে নিচের যে পাথর এবং শৈবালগুলো আছে মনে যেন অনেক উপরে, আসলে কিন্তু অনেক নিচে আছে। তার কারণ হচ্ছে উপর থেকে যখন আমরা দেখি, তখন ওই যে পাথরের নিচের প্রান্ত থেকে যখন আলোটা আসে, তখন ঘনমাধ্যমের মধ্য দিয়ে আলো এসে যখন হালকা মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের চোখে আসে, তখন কিছুটা পাথর এবং শৈবাল কিছুটা কোথায় দেখা যায়, উপরে। আসলে মূলত এগুলো কোথায় দেখা যায়, নিচে। তাহলে এই চারটি ব্যাখ্যা প্রায় একই রকম। এগুলো হচ্ছে আলোর প্রতিসরণের কিছু বাস্তব উদাহরণ। এখন আমরা আলোচনা করব সংকট কোণ এবং পূর্ণবন্ধনী প্রতিফলন। লক্ষ্য করো, সংকট কোণের চিত্র অনেক ইম্পর্ট্যান্ট। চিত্রটা কিভাবে আঁকতে হবে ভালো করে খেয়াল করো। সংকট কোণ প্রথমে এরকম, আমি আগে চিত্রটা অঙ্কন করি। এই হচ্ছে ঘনমাধ্যম, এই হচ্ছে কাঁচ মাধ্যম, দেখি এটা হলো কাঁচ, অবভিয়াসলি এটা হচ্ছে ঘনমাধ্যম, আর এটা হচ্ছে বায়ু, তাহলে এটা হচ্ছে হালকা মাধ্যম। লক্ষ্য করো, এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব, এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব। ঠিক আছে, এখানে লিখলাম এন ও এন ডট। এখন লক্ষ্য করো, আলো যখন কোনো মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন এই মাধ্যমে প্রবেশ করে, তখন আলোটা এই পথে যায়, এই পথে যাওয়ার কথা। কিন্তু আমরা জানি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে প্রতিসরিত রশ্মির অবিলম্ব থেকে দূরে সরে যায়, তখন রশ্মিকে এদিকে যাবে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এখন দেখো আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন আপতন কোণ দেখো যত বাড়বে প্রতিসরণ কোণের মান আরো বাড়বে। এখন আপতন কোণের মান যদি আরো বাড়িয়ে দাও, ধরো এইটা বাড়িয়ে দিবে, তখন আলোক রশ্মি আরো বেঁকে যাবে, অর্থাৎ এইভাবে যাবে। অর্থাৎ এই আপতন কোণের জন্য এখানে প্রতিসরণ কোণ হচ্ছে এটা। আমি যদি নাম লিখে দিই, এখন এটা হচ্ছে এন ও এন ডট, এটা হচ্ছে এ ও বি, আর এটা হচ্ছে সি ও, এটা পি কিউ দিই।
এই লক্ষ্য করো, আমরা এখন আলোচনা করতেছি সংকট কোণ। সংকট কোণটা একটু জটিল, তারপরে একটু লক্ষ্য করতে হবে চিত্রটা কিভাবে আঁকতে হবে। প্রথমে এটা হচ্ছে কাঁচ মাধ্যম আর এটা হচ্ছে বায়ু মাধ্যম। এখন লক্ষ্য করো, এয়ার ও অ্যান্ড্রয়েড হচ্ছে অঙ্কিত অবিলম্ব। আলোক রশ্মি যখন এই পথে আপতিত হয় তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ ওবি পথে চলে যায়। দেখো এই পথে চলে যাওয়ার কথা ছিল, একটু দূরে সরে যায়। অর্থাৎ এখানে খেয়াল করো, এখানে এ ও অ্যান্ড্রয়েড আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হচ্ছে এন ও বি কোণ। এখন দেখো গণমাধ্যমে আলোক রশ্মি আপতন কোণ যদি আরো বাড়িয়ে দাও, অর্থাৎ এখন এই রশ্মি এটা না হয় যদি এটা হয়, তখন সি ও আপতিত আলোক রশ্মির জন্য প্রতিসরিত রশ্মি হচ্ছে ও কিউ। অর্থাৎ সি ও অ্যান্ড্রয়েড এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ এন ও কিউ কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ ঘনমাধ্যমের যে আপতন কোণের জন্য হালকা মাধ্যম প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, ঘনমাধ্যমের সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। একটু লক্ষ্য করো, তোমাদের বইতে এই চিত্রটা দেওয়া আছে, এই যে তোমাদের বইতে এই সংকট কোণের, এখানে সংকট কোণ এবং পূর্ণবন্ধের পরিমাণ দুইটা একসাথে দেওয়া আছে। আমি এখানে শুধু সংকট কোণটা আঁকছি। আবার দেখো এখানে আলোক এ হচ্ছে কাঁচ মাধ্যম, কাঁচ মাধ্যমে এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব, আর এ হচ্ছে আপতিত আলোক রশ্মি। এখানে তীর চিহ্ন দিতে হবে। দেখো এ ও আপতিত আলোক রশ্মির জন্য এই ও বি হচ্ছে প্রতিসরিত রশ্মি। কিভাবে আঁকলাম, এই পথে যাওয়ার কথা ছিল, এই যে এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ এ ও আপতিত আলোক রশ্মির জন্য প্রতিসরিত রশ্মিটা হচ্ছে ও বি। অর্থাৎ এ ও অ্যান্ড্রয়েড আপতন কোণের জন্য এখানে প্রতিসরণ কোণ হচ্ছে এন ও বি কোণ। এখন দেখো আলোক রশ্মি যখন আরো বড় কোণে আপতিত হয়, অর্থাৎ এই সিও পথে আপতিত হয়, তখন দেখো তখন আলোক রশ্মি কিন্তু এই পথে যাওয়ার কথা ছিল, তখন আলোক রশ্মি কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ বিভেদতল ঘেঁষে যায়। এই যে বিভেদতল ঘেঁষে যায়, তখন এই সি ও অ্যান্ড্রয়েড আপতন কোণের জন্য এখানে প্রতিসরণ কোণ এন ও কিউ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এই কারণে এখানে সি ও এন কোণকে সংকট কোণ বলে। সি ও এন এই যে সি ও অ্যান্ড্রয়েড এই কোণকে বলা হয় সংকট কোণ। সংকট কোণ আর ক্লান্তি কোণ একই কথা। তাহলে দেখো এখান থেকে আমরা সংজ্ঞাটা দেখতে পারি, সংকট কোণ সবসময় ঘটে কোন মাধ্যমে, গণমাধ্যমে। আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে তীর্যভাবে প্রবেশ করে তখন গণমাধ্যমের যে আপতন কোণের জন্য, দেখো আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে তীর্যভাবে প্রবেশ করে তখন গণমাধ্যমের যে আপতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, অথবা প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে যায়, গণমাধ্যমের সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে তীর্যভাবে প্রবেশ করে তখন গণমাধ্যমের যে আপতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, এই যে এটা 90 ডিগ্রি, অথবা প্রতিসরিত রশ্মিটি কি ঘেঁষে যায়, বিভেদতল ঘেঁষে যায়, তখন গণমাধ্যমের সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। তোমরা একটু লিখে নিতে পারো, আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন ঘনমাধ্যমের যে আপতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, হালকা মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অথবা প্রতিসরিত রশ্মিটি বিভেদতল ঘেঁষে যায়, ঘনমাধ্যমের সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। এটা হলো সংকট কোণের সংজ্ঞা। তোমাদের বইতে মনে হয় স্পষ্ট সংজ্ঞা আছে কিনা আমি জানি না, স্পষ্ট সংজ্ঞা নাও থাকতে পারে। এবার সংকট কোণের ব্যাখ্যাটা একবার শুনে নাও, শুনে তারপর দেখতে হবে। কারণ অনেক সময় এইভাবে চিত্র আসে বলে যে এখানে সংকট কোণ ব্যাখ্যা করো, বা অনেক সময় এবার চিত্রটা দিয়ে দেয় বলে যে সিও অ্যান্ড্রয়েড কোণ সংকট কোণ ব্যাখ্যা করো, এর 4 নম্বরের জন্য আসে, তখন তোমাকে চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে, এইভাবে দেখো, এবার এখানে এইভাবে ব্যাখ্যাটা এইভাবে দেখলাম। মনে করি পি কিউ হচ্ছে দুই মাধ্যমের বিভেদতল, আগে ভালো করে শুনে রাখো। মনে করি পি কিউ হচ্ছে দুই মাধ্যমের বিভেদতল, ঠিক আছে, নিচে হচ্ছে কাঁচ মাধ্যম এবং উপর হচ্ছে হালকা মাধ্যম মানে বায়ু মাধ্যম। এখন আলোক রশ্মি এখানে এন ও অ্যান্ড্রয়েড হচ্ছে অঙ্কিত অবিলম্ব। এবার লিখবা এখানে এ ও আলোক রশ্মি আপতিত আলোক রশ্মির জন্য, এখানে এ ও আপতিত আলোক রশ্মির জন্য অবিলম্ব থেকে দূরে সরে গিয়ে প্রতিসরিত রশ্মি হচ্ছে ও বি। ঠিক আছে, আবার
সিও আলোক রশ্মি আপতিত হয়ে অভিলম্ব থেকে দূরে সরে গিয়ে ও এন পথে চলে যায়, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে যায়। এখানে সি ও এন ডট আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান এন ও কিউ কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং উপরের সংজ্ঞা অনুসারে সি ও এন ডট এই কোণকে বলা হয় সংকট কোণ। এভাবে তোমাকে ব্যাখ্যা লিখতে হবে। তাহলে সংজ্ঞা, চিত্র, ব্যাখ্যা, এটা 4 নম্বরের জন্য আসে। এই ঠিক আছে। এবার আমরা আলোচনা করব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে হলে তোমাকে আগে সংকট কোণ আঁকতে হবে। আমি আবার দেখা দিচ্ছি, সংকট কোণটা আবার দেখা দিচ্ছি। এই হচ্ছে কাঁচ মাধ্যম, এই হচ্ছে অঙ্কিত অভিলম্ব। কিভাবে চিত্রটা আগে লক্ষ্য করো। এই হচ্ছে আপতিত রশ্মি। দেখো এইখানে এই আপতিত রশ্মির জন্য এইটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। তাহলে দেখো এখানে এই পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে। এখানে আপতন কোণের জন্য এটা হচ্ছে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। দেখো এখানে এন ও এন ডট, এখানে এ আর এটা পি কিউ দি। তাহলে দেখো এখানে এ ও এন ডট এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ এন ও কিউ কোণ, এই কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এই কারণে এই কোণকে বলা হয় সংকট কোণ। এবার দেখো আলো যদি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, দেখো আরো বড় কোণে আপতিত হলো, অর্থাৎ আলোক রশ্মি এখন বি পথে গেলে এখন আলোক রশ্মি আর কোন মাধ্যমে যায় না? হালকা মাধ্যমে যায় না। তখন আলোক রশ্মি আবার এই যে ঠিক এটা যতটুকু, এই এবার দেখো এখানে এটা যতটুকু কোণ, ঠিক আছে, এখান থেকে এই কোণটা এঁকে এই ততটুকু এটা সমান করে আমার এটা একটু উপরে যাবে। এটা কিভাবে আঁকবে আমি আবার দেখা দিচ্ছি। দেখো প্রথমে এন ও এন ডট অঙ্কিত অভিলম্ব আঁকবা। এবার এ ও আপতিত রশ্মির জন্য প্রতিসরিত রশ্মি হচ্ছে এটা। এখন দেখো এটা হচ্ছে এ ও এন ডট, এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান এন ও কিউ কোণ, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেহেতু এটা 90 ডিগ্রি, সুতরাং এখানে এ ও এন ডট কোণকে বলা হয় ক্রান্তিক কোণ বা সংকট কোণ। এবার দেখো এই কোণ থেকে যখন আলোক রশ্মি আরো বড় কোণ আপতিত হয়, কিভাবে আঁকবে? এইখান থেকে একটা রশ্মি আঁকবে, রশ্মি আঁকে এখানে একটা কোণ আঁকবে, এই কোণের সমান করে এখানে আঁকবে, এটা সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবে, তারপরে আঁকবে। দেখো এখন বি ও পথে আপতিত আলোক রশ্মির জন্য আলোক রশ্মি আর এই মাধ্যমে যায় না, আবার কোন আগের মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ব্যাখ্যাটা বলি। আলোক রশ্মি যখন হালকা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি আর হালকা মাধ্যমে প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়ম অনুসারে আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তোমরা লিখে নিতে পারো, তোমাদের মধ্যে সুন্দর করে সংজ্ঞাটা লেখা নেই। দেখো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি প্রতিসরণ না ঘটে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। তাহলে এবার আবার বলি, আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি প্রতিসরণ না ঘটে প্রতিফলনের নিয়ম অনুসারে আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ব্যাখ্যা। এখানে পি কিউ হচ্ছে দ্বিমাধ্যমিক বিভেদ তল, এন ও এন ডট হচ্ছে অঙ্কিত অভিলম্ব। এখন আলোক রশ্মি এ ও পথে আপতিত হয়ে ও কিউ পথে প্রতিসরিত হয়ে যায়, অর্থাৎ এখানে এ ও এন ডট হচ্ছে সংকট কোণ। এখন আলোক রশ্মি যখন বি ও পথে আপতিত হয়, অর্থাৎ সংকট কোণের চেয়ে যখন বড় কোণ আপতিত হয়, তখন আলোক রশ্মির আর প্রতিসরণ না ঘটে প্রতিফলনের নিয়ম অনুযায়ী ওসি পথে প্রতিফলিত হয়। অর্থাৎ উপরের তথ্য অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী
এইটি একটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা বা এটি একটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আবার বলি, এখানে পি কিউ হচ্ছে দুই মাধ্যমের বিবর্তন, এন ও এন ডট হচ্ছে অঙ্কিত অবিলম্ব। আলোক রশ্মি যখন এ পথে আপতিত হয় তখন ও কিউ পথে বিবর্তন গেছে যায়, অর্থাৎ প্রতিসরিত হয়। এখানে এ প্রতিসরিত হয়, ফলিত না, প্রতিসরিত হয়। এখানে এ ও এন ডট এই কারণে এখানে এ ও এন ডট কে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। এখন আলোক রশ্মি যখন সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, অর্থাৎ বি ও পথে আপতিত হয়, তখন আলোক রশ্মির আর প্রতিসরণ ঘটে না, প্রতিফলনের নিয়ম অনুযায়ী ওসি পথে প্রতিফলিত হয়। সুতরাং এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের চিত্র হচ্ছে এটা। তাহলে এই পর্যন্তই থাকো। এবার আরেকটা কথা আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পৃষ্ঠা নাম্বার 113 দেখো, এখানে লেখা আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটি। এক, আলোক রশ্মি সবসময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আলোক রশ্মি সবসময় ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, আর আলোক রশ্মি কেবলমাত্র গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটি ঘটে। আর গণমাধ্যমে প্রথম শর্ত হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে হবে, আলোক রশ্মি সবসময় গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। কখনো হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। তাহলে এগুলো প্রথম শর্ত হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য প্রথম শর্ত হচ্ছে আলোক রশ্মি সবসময় কোন মাধ্যম থেকে যেতে হবে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে। আর আরেকটা শর্ত হচ্ছে সবসময় আপতন কোণের মান, এখানে এটা হচ্ছে আপতন কোণ, এটাও আপতন কোণ, এই সবসময় আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হতে হবে। দেখো, এই সংকট কোণের চেয়ে আপতন কোণের মান যদি বড় না হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। তাহলে প্রথম শর্ত হচ্ছে সবসময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে গণমাধ্যম থেকে, এই যে গণমাধ্যম থেকে ঘটছে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে সবসময় আপতন কোণের মান সংকট কোণের চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। এই দুটি শর্ত। আগামী ক্লাসে আমরা বাকি অংশটা শেষ করে দিব। তো আজকে যা যা পড়ালাম সবগুলো চিত্র বাসা প্র্যাকটিস করতে হবে, ভালো করে বইটা পড়তে হবে, আর যে দুটি সংজ্ঞা সেগুলো সংজ্ঞা ভিডিও থেকে শুনে তারপরে নোট করে নিতে হবে। আর বাস্তব যে চারটি উদাহরণের সবগুলো চিত্র বাসা প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকের মতো এখানেই বিদায়।